বিজয়ের প্রথম প্রহরে ফানুসে ঝলমলে আকাশ, বর্ণিল সাজে রাজধানী। দেশের বিভিন্ন স্থানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। অন্তর্বর্তী সরকার থাকবে কতদিন, নির্বাচনী বা কবে জানার অধিকার আছে জনগণের, বললেন তারেক। ৭১-এর পর মানুষের স্বপ্ন নিয়ে খেলেছে আওয়ামী লীগ, মন্তব্য ফখরুলের। ১৬ ব্যাংক ও ৭ ফিন্যান্স কোম্পানির কাছে বেক্সিমকোর দেনা ৫০,৫০০ কোটি টাকা। হাইকোর্টকে কেন্দ্রীয় ব্যাংক। রূপপুরের অর্থ লোপাটে হাসিনা জয়ের দুর্নীতি তদন্তে রুল। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পূর্ব তিমুরের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। যৌথ বিবৃতিতে প্রধান উপদেষ্টা। বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী দুই দেশ। এবং ২ দফায় মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারীরা। হাসিনা আমলে অবসরে পাঠানো ৭৬৪ জন ফিরে পাবেন পদমর্যাদা ও আর্থিক সুবিধা, জানালেন জনপ্রশাসন সচিব। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ৭১-এর বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জনগণের প্রত্যাশা, সবার প্রচেষ্টায় এবারের বিজয় দিবস হবে উৎসব মুখর। সাভার থেকে ধ্রুব ব্যানার্জির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আশরাফুল ইসলাম। এক প্রজন্মের হাতে গড়ছে আরেক প্রজন্ম। বিজয় দিবসের একদিন আগে নিরাপত্তার স্বার্থে বন্ধ জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক। তাতে কি চোখে স্বপ্ন নিয়ে চাচা হান্নানের কাছে ছোট্ট আত্মাপ জানছে স্বাধীনতাকে। দশতে আইসি আমি আনন্দ করার জন্য, ভিতরে ঢোকার জন্য আইলাম। তাই যে বন্ধ তা জানি না, তাও ভালো লাগছে। তফাতে দেখতে পাচ্ছি সৌন্দর্য লাগছে। লাল সবুজের মিশ্রণ, সঙ্গে রং তুলির আঁচড়। শিশু কিশোরের হাতে ফুটে উঠছে এক খণ্ড বাংলাদেশ। স্মৃতিসৌধ না দেখতে পারার আক্ষেপ ম্লান হয়েছে তার কাছে। অনেক দূর থেকে এসেছিলাম, এসে দেখতে পারি। যে দলে আসুক না কেন, প্রত্যেকের কাছে সমান অগ্রাধিকার থাকবে, এটাই আমরা আশাবাদী। এছাড়া আমরা অন্য কিছু ভাবতে পারি না। ঢুকতে পারি না দেখে খারাপ লাগছে, দেখে ভালো লাগছে। সকাল থেকেই ব্যস্ততা পিছু ছাড়েনি জাতীয় স্মৃতিসৌধের কর্মকর্তা কর্মচারীদের। প্রধান সড়কে কার্পেটিং, রঙিন ফটকে শেষবার রঙের আঁচড়, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ চলছে নানা কর্মযজ্ঞ। ব্যান্ডিং, পিভিসি, লোপার, রং এগুলাই করা হয়েছে। এখন ওই টুকিটাকি কাজ যে ফিনিশিং আছে, এই ফিনিশিংটা দিলে আমাদের কাজ শেষ হবে। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরই শ্রদ্ধা জানানোর জন্য লাখো মানুষের ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে। সেই উদ্দেশ্যে সৌন্দর্য বর্ধনের কাজ যেমন করা হয়েছে, তেমনি করেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। 5 স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে 48 একরের স্মৃতিসৌধ এলাকা। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। আশেপাশের জেলায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি 16 ডিসেম্বর ভোর থেকে আমিনবাজার নবীনগর সড়কে যান চলাচল থাকবে সীমিত। ঢুকতে পারছি না, তো অবশ্যই নিরাপত্তাটা অনেক কঠোরভাবে হচ্ছে। 5 স্তরের নিরাপত্তা এখানে বজায় রাখছে। আমরা দেশের সকল জনগণকে বলবো যে আপনারা আসেন। গণ অভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবস, তাই প্রত্যাশাও আছে অনেক। কিছু সন্ত্রাসী আছে, এগুলোকে প্রতিহত করা উচিত। 2025 সালে যেন আমরা সেই মুক্ত আকাশের মতো, একদম মুক্ত, যে পাখিরা যেরকম মুক্ত আকাশ হবে, ঠিক ওইরকম যাতে আমরা স্বাধীনভাবে বলতে পারি যে এটাই আমাদের বাংলাদেশ। স্বাধীন দেশের নাগরিক হিসাবে স্বাধীনভাবে চলতে হবে। আমরা সঠিকভাবে আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। 16 ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতির সূর্য সন্তানদের উদ্দেশ্যে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিদেশি কূটনীতিক, বাংলাদেশ সফরে আসা পূর্ব তিমুরের রাষ্ট্রপতি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরপর স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হবে সর্বসাধারণের জন্য। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে তার বাসভবন যমুনায় ডাক টিকিট অবমুক্ত করেন তিনি। এছাড়া 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, 10 টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং 5 টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টাকে একটি স্মারক ডাক বাক্স ও একটি বই উপহার দেন তথ্য উপদেষ্টা।
বিজয় দিবস, বড়দিন এবং 31st নাইট ঘিরে কোনো নাশকতার আশঙ্কা নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। একই সঙ্গে জননিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতির নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার বিকেলে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৫ম বৈঠক শেষে একথা জানান তিনি। 16ই ডিসেম্বর সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে। এদের জন্য আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব তারা এই দায়িত্বটা ভালোভাবে যেন পালন করে। 16ই ডিসেম্বর, 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বরে কোনো ধরনের আমাদের কাছে কোনো খারাপ কোনো কিছু নেই। অন্যান্যবারে যেভাবে হয়েছে এবারও এইভাবেই হয়ে যাবে। ঢাকা শহরে একটু ছিনতাই বেড়ে গেছে, এই জন্য আমরা পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছি শেষ সাথে সাধারণত ছিনতাইটা হয়, এই জন্য আমরা শেষ সাথে যেন পেট্রোলিংটা বাড়ায় দেয় এবং এটা যেন কমায় আনা যায় যেন এলিমিনেটই করে দেওয়া যায়। বিজয়ের 54 বছর উদযাপনে বর্ণিল আলোয় সেজেছে তিলোত্তমা ঢাকা। রোববার সন্ধ্যার পর থেকেই লাল সবুজের আলোকছটায় ঝলমলে আভা ফুটে উঠছে নগরীর বিভিন্ন এলাকায়, যা মুগ্ধতা ছড়াচ্ছে নগরবাসীর মাঝেও। পাখির চোখে এ যেন এক নতুন ঢাকা। লাল সবুজের আলোর আভায় বর্ণিল চারপাশ। 54তম বিজয় দিবসের আগের রাতে এভাবেই সেজে উঠেছে তিলোত্তমা ঢাকা। হালকা শীতের আমেজে নগরীতে নেমেছে বিজয় উৎসবের আবহ। সড়ক থেকে সড়ক, সঙ্গে অলিগলি পর্যন্ত চোখে পড়ছে শুধুই পতাকা রঙের আলোর আভা। সন্ধ্যার পর থেকে ক্রমেই আলোকিত হতে থাকে নগরী। মানিক মিয়া এভিনিউ, বিজয় সরণি, আগারগাঁয়ের অধিকাংশ সরকারি বেসরকারি ভবন বর্ণিল আলোকচ্ছটায় নতুন রূপে ধরা দিয়েছে নগরবাসীর চোখে। নগর জুড়ে এই আলোর বিকিরণে ফুটিয়ে তোলা হয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য আর দেশপ্রেমের অনুভূতি, যা স্মরণ করিয়ে দিচ্ছে লাখো প্রাণের রক্তে লেখা বিজয়ের কথা। লাল সবুজ লাইটিং করা হয়েছে, খুবই সুন্দর দেখাচ্ছে। দীর্ঘ 9 মাস সংগ্রাম করে এই যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। এই 16 ডিসেম্বর উপলক্ষে যেই সাজানোগুলো, এগুলো আসলে অনেক সুন্দর হয়েছে। বাহারি এসব আয়োজনে বিজয়ে আলোর রশ্মি মাখতে সড়কে সড়কে দেখা যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি। এই যে লাইটিংটা দেখছি, মনে হচ্ছে যে আমাদের কালকে যে একটা উৎসব, আনন্দের দিন, আমাদের যে বিজয় হয়েছিল, এই দিনটা আমাদের মনে করে দিচ্ছে। প্রতিদিনই এই রাস্তা থেকে যাওয়া আসা করি, কিন্তু এত আলোকসজ্জা এরকমটা সবসময় দেখা হয় না। সব ভবনগুলো আলো দিয়ে সাজানো হয়েছে, আমার খুব ভালো লাগছে। আমরা ফ্যামিলি সহ সেলফি তুলতে এসেছি। রাত পোহালেই বিজয়ের নতুন ভোর, নতুন যাত্রায় পা বাড়াবে 54 বছর বয়সী প্রিয় বাংলাদেশ। দিনভর নানা কর্মসূচিতে উদযাপনে মাতবে পুরো দেশ। শহর জুড়ে মিটিমিটি জ্বলে ওঠা এই লাল সবুজের আলোকসজ্জা বলছে শহীদদের রক্তের বিনিময়ে ছিনিয়ে আনা পতাকার কথা। স্মরণ করিয়ে দিচ্ছে যতই বাধা আসুক সকল অপশক্তিকে রুখে দেবার। প্রাণের বিনিময়ে হলেও বাঁচাবে এই সোনার বাংলাকে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, নির্বাচনের রোডম্যাপ ও কাজের হিসাব দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অস্বস্তি বোধ করলে তা উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৭১-এর পর থেকে আওয়ামী লীগ দেশের মানুষের স্বপ্ন নিয়ে খেলেছে বলে মন্তব্য বিএনপি নেতাদের। বিএনপির বিজয় দিবসের আলোচনা সভা রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। দলের সিনিয়র নেতারা সভায় যোগ দিয়ে বলেন, নানা রকম উস্কানি দিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচাররা। অন্তর্বর্তী সরকার কবে নির্বাচন দেবে তা জানার অধিকার জনগণের আছে মন্তব্য করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচনের রোডম্যাপ জানতে চাইলে যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তি দেখা দেয় তবে তা জন আকাঙ্ক্ষা বিরোধী। অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ করতে হবে। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন, আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি
মুখ্য হয়ে উঠতে পারে। পরিবর্তনের ফসল ঘরে তুলতে হবে মন্তব্য করে নেতারা বলেন, জনগণের প্রতি দায়বোধ থেকেই ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপি। মহাসচিব বলেন, জনগণের স্বপ্ন নিয়ে খেলাই আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগকে আমাদের চিনে রাখতে হবে। এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে স্বাধীনতার পরে পরেই আমাদের গণতন্ত্রের স্বপ্নকে ধ্বংস করেছে। সবচেয়ে বেশি যে প্রয়োজন, আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে, এবং সেটাই হবে একমাত্র যোগ্য কাজ। বিলম্ব না করে জনগণকে নির্বাচনমুখী করতে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে ফ্যাসিস্টের দোসরদের গ্রেফতারে অভিযান কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার বিকেলে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৫ম বৈঠক শেষে এ হুঁশিয়ারি দেন তিনি। বিগত ফ্যাসিস্ট সরকার যারা বাইরে আছেন এবং এখনো নানাভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন, বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। তবে আগামীকালকেও আমরা দেখেছি যে তারা কর্মসূচি ঘোষণা করছে। এর আগেও বিভিন্ন সময় আপনারা দেখেছেন কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু আসলে আদতে কোনো কর্মসূচি হয় নাই। আইন শৃঙ্খলা বাহিনী তাদের সজাগ দৃষ্টি, সতর্ক দৃষ্টি রাখবে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার কেউ ষড়যন্ত্র করতে না পারে। রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে শেখ হাসিনা পরিবারের $5 বিলিয়ন লোপাটের অভিযোগ তদন্তে দুদকের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। এদিকে বাংলাদেশ ব্যাংক ও বেক্সিমকোর অনিয়মের খতিয়ান দাখিল করেছে উচ্চ আদালতে। 23 আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দেনা 50,000 কোটি টাকারও বেশি। $13 বিলিয়ন পেয়ে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন লোপাট হয়েছে। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়। এর সূত্র ধরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে সম্প্রতি হাইকোর্টে রিট করা হয়। রোববার শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ অভিযোগ অনুসন্ধানে দুদকের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। দুদকের লার্নেড লয়ার আমাদের ইনফর্ম করেছেন যে এক্ষেত্রে আমাদের রিটটি দায়ের করার পরে এই বিষয়ে দুদকে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং তারা প্রিলিমিনারি কিছু ইনভেস্টিগেশন ওয়ার্ক অলরেডি করেছেন। রুলের টার্মটা বলেছেন যে দুদকের ইনঅ্যাকশন কেন অবৈধ ঘোষণা করা হবে না। একই দিন বেক্সিমকো গ্রুপের অনিয়মের খতিয়ান হাইকোর্টে দাখিল করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই প্রতিবেদনে বলা হয়, 30 নভেম্বর পর্যন্ত 16 ব্যাংক ও 7 ফিন্যান্স কোম্পানির কাছে বেক্সিমকোর দেনা রয়েছে 50,500 কোটি টাকা, যার মধ্যে ক্লাসিফাইড ছিল 31,075.67 কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজ 16টা ব্যাংক এবং 7টা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন সংগ্রহ করেছে। বাংলাদেশ ব্যাংক অনিয়ম এবং বেআইনি এই দুইটাই তারা আইডেন্টিফাই করেছে এবং তারা লিগ্যাল অ্যাকশন নেওয়া শুরু করেছে। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 কন্যার বিরুদ্ধে 4টি এবং ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেছে দুদক। মামলায় বেনজির পরিবারের বিরুদ্ধে প্রায় 75 কোটি টাকা এবং মতিউরের পরিবারের বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না মন্তব্য করে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, চাঁদাবাজের হাত বদল হওয়ায় কর ছাড়ের পরও নিত্যপণ্যের দাম কমছে না। আইবিএফপি আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, ব্যবসায়ীদের প্রণোদনা কমবে, দিতে হবে যৌক্তিক কর। এ সময় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনৈতিক সংস্কার না হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনা কঠিন। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগের পাশাপাশি কর ছাড়ও দিয়েছে সরকার, তবে সেই ছাড়ের পরও বাজারে তার কোনো প্রভাব নেই। রাজধানীর গুলশানে আইবিএফবির বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে অর্থ উপদেষ্টা আক্ষেপ করে বলেন, বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না, শুধুমাত্র চাঁদাবাজির হাত বদল হয়েছে, তাই কর ছাড়ের পরও কমছে না নিত্যপণ্যের দাম। পলিটিক্যাল কম্প্রোমাইজ রিফিউজ, বাট চাঁদাবাজি সমঝোতা ইজ ভেরি ইজি। আপনি 2-3 রকম চাঁদাবাজ আছে, যারা আগের সরকারে, আবার যারা প্রসপেক্টিভ আসবে,
আর লোকাল। সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনীতি সহ যে কোনো সংস্কারের আগে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে। রাজনীতির পথরেখাকে কতখানি আমরা সুগম করতে পারবো, আমরা কতখানি সংস্কারকে আরো বেশি গভীর করতে পারবো, তা পুরোটা নির্ভর করবে আমরা কতখানি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দিতে পারবো। এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে এখন থেকেই কাজ শুরুর পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার বিচার নিশ্চিতে প্রয়োজনে ভারতের আদালতে লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। সেই সঙ্গে আওয়ামী লীগকে দেশের মাটিতে আর রাজনীতি করতে না দেওয়ারও দাবি জানান তিনি। রোববার বিকেলে রাজধানীর বনানীতে আয়োজিত গণমানুষের র্যালির উদ্বোধন শেষে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সরকারকে অসহযোগিতা নয় বরং পাশে আছে বলে অন্তর্বর্তীকালীন সরকার এখনও কাজ করতে পারছে। এছাড়াও রাজনৈতিক দলগুলোকে জুলাই আগস্টের ন্যায় ঐক্য ধরে রেখে রাজপথে থাকারও আহ্বান জানান ববি হাজ্জাজ। আইনগতভাবে প্রয়োজনে ভারতের কোর্টে আমরা লড়াই করব, কিন্তু হাসিনাকে এবং হাসিনার সব দোষরদেরকে এই দেশের মাটিতে ফেরত এনে আমরা বিচার করব ইনশাআল্লাহ। আমরা অনেক কষ্ট পাই যখন সরকারের ভেতর থেকে কেউ বলে রাজনৈতিক দলগুলো তাদেরকে দুর্বল করার জন্য কাজ করছে। রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়িয়ে আছে বলেই অন্তর্বর্তীকালীন সরকার এখনো ঠিকভাবে কাজ করতে পারছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য পূর্ব তিমুরের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ঢাকা সফররত দেশটির প্রেসিডেন্টের সঙ্গে রোববার দুপুরে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী হয়েছে দুই দেশ। সই হয়েছে কূটনৈতিক ও কৌশলগত সমঝোতা স্মারক। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন রোববার সকালে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে গার্ড অফ অনার দেয়া হয় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ ও পূর্ব তিমুরের সরকার প্রধানের মধ্যে একান্ত বৈঠক হয়। আলোচনা হয় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে। এ সময় দুই দেশের মধ্যে কৌশলগত বিষয়ে সমঝোতা স্মারক এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। দুপুরে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন শান্তিতে দুই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং হোসে রামোস হোর্তা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন তিনি। economic trade relations and I think we can import more, Timor-Leste import more from Bangladesh. এদিকে আসিয়ানের সদস্য হতে যাচ্ছে পূর্ব তিমুর। রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য পূর্ব তিমুর সহায়তা করবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। He is known as a great diplomat in the international circuit. So I hope we are looking forward to take advantage of that skill together with the friendship that he has for all countries. বাংলাদেশের বিপ্লব মানুষকে সুসংহত করবে বলে মনে করেন পূর্ব তিমুরের স্বাধীনতা যোদ্ধা হোসে রামোস হোর্তে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। মহার্ঘ ভাতার আওতায় আসছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, আর বঞ্চিত 764 জন পাবেন পদমর্যাদা ও আর্থিক সুবিধা। সকালে সচিবালয়ে তথ্য জানান জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব মোখলেসুর রহমান। এদিকে ভোটের আগে প্রশাসন ঢেলে সাজানো সহ একগুচ্ছ সুপারিশ করেছে বিএনপি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশের পট পরিবর্তনের পর অন্যান্য খাতের মতো জনপ্রশাসনেও সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এরপরেই দক্ষ, নিরপেক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে মাঠ পর্যায় থেকে পেশাজীবী সকল স্তরের নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সুপারিশ নিচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। রোববার সকালে সচিবালয়ে কমিশনের সদস্য সচিব মোখলেসুর রহমানের কাছে সুপারিশ জমা দেয় বিএনপি। গত 15 বছরে প্রশাসনের দলবাজ, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা, ভোটের আগে প্রশাসন ঢেলে সাজানো, মেধাবী ও বঞ্চিতদের পদোন্নতি সহ একগুচ্ছ সুপারিশ করেছে বিএনপির জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটি। এই জনপ্রশাসন দিয়ে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয়। পরপর 5 বছর থেকে
10 বছর পর্যন্ত দেখা গেছে কোনো মন্ত্রণালয়ে কোনো বিশেষ অফিসার বসে আছে, ওদেরকে এইসব পদ থেকে বিদায় করে। কমিশনের সদস্য সচিব জানান, আগের সরকারের সময়ে বঞ্চিত কর্মকর্তাদের পদমর্যাদা সহ আর্থিক সুবিধা দেবে সরকার। এছাড়া সকল সরকারি কর্মচারী পাবেন মহার্ঘ ভাতা। পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার। ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, পিয়ন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত তো আছে, সবাই পাবে। সামাজিক মানমর্যাদা এবং আর্থিক সুবিধা দিয়ে ওনার একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এদিকে পদোন্নতি সহ বিভিন্ন দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছে আওয়ামী লীগ সরকারের সময়ে বঞ্চিত কর্মকর্তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতির চাপে গেল 2 বছরে নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে গেছে 78 লাখ মানুষ। পাশাপাশি ঝুঁকিতে আছেন আরও 1 কোটি মানুষ। এমন দাবি করে সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় খাদ্য সরবরাহ বাড়াতে আরও বেশি বরাদ্দ দেওয়ার পরামর্শ গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের। 2021-22 অর্থ বছরের পর চড়ে যাওয়া মূল্যস্ফীতির চাপ নিম্ন ও মধ্যবিত্তকে শুধু ব্যয় সংকোচন নীতিতে চলতেই বাধ্য করেনি, বরং গেল 2 বছরে নতুন করে 78 লাখ মানুষকে নামিয়ে দিয়েছে দরিদ্র সীমার নিচে। অন্যদিকে 1 কোটি মানুষকে ফেলেছে দারিদ্রতার ঝুঁকিতে। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড। মূল্যস্ফীতির সত্যিকার আজ বুঝতে তেল, পেঁয়াজ, ডিমের মতো 10 থেকে 15টি পণ্য নিয়ে নিত্য দরকারি সূচক বা ডিএনআই চালুর পরামর্শ দেওয়া হয়েছে পরিসংখ্যান ব্যুরোকে। যদি মাত্র এডিপির আমরা 2.3% বাজেট কাট করে এই 3টা সোশ্যাল প্রোটেকশন সিস্টেমে ব্যয় করি, তাহলে কিন্তু আমরা এই ব্যয়টাকে ডাবল করতে পারবো। দরিদ্র মানুষের জন্য খরচটা আমরা ডাবল করতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা কংক্রিট রেকমেন্ডেশন। নিম্ন আয়ের মানুষের জীবনে স্বস্তি ফেরাতে খাদ্যভিত্তিক সামাজিক কর্মসূচিতে ব্যয় বাড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে। যেহেতু ইনফ্লেশনারি একটা প্রেশার আছে এবং অতিরিক্ত দরিদ্র মানুষের সংখ্যা, ভালনারেবল মানুষের সংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে তাদেরকে অ্যাড্রেস করার জন্য এই ফুড রিলেটেড যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামগুলো আছে, অথবা 9টা যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আছে, সেইখানে কিছু রিলোকেট করা যায় কিনা। এ সময় জানানো হয়, বিগত সরকার জিডিপির হিসাব 50% ভুল দিলেও তা এলডিসি থেকে উত্তরণের পথে বাধা তৈরি করবে না। তবে 2026 সালে চূড়ান্ত উত্তরণ করবে কিনা সরকারের সেটি দ্রুত পরিষ্কার করার তাগিদ দিয়েছে র্যাপিড। রাইট টাইম কিনা সেটা হয়তো আমাদের বিবেচনা করার ব্যাপার আছে। ওকে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। 1 যুগ পর সীমিত পরিসরে বহু প্রতীক্ষিত বিআরটি লেনে চালু হলো বিআরটিসি বাস সেবা। গাজীপুর শিববাড়িতে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। বলেন, প্রকল্পে 4000 কোটি টাকা খরচ হলেও সুফল পায়নি জনগণ। এ সময় আগামী জুনের মধ্যেই বিআরটি প্রকল্প শেষ হওয়ার কথা জানান তিনি। এর আগে রোববার ভোরে ঢাকা জয়দেবপুর রুটে নতুন কমিউটার ট্রেনের উদ্বোধন করেন তিনি। সুখবর, বিআরটিসি এসি বাস সার্ভিস গাজীপুর শিববাড়ি হতে গুলিস্তান। কাজ শুরুর 1 যুগ পর বিআরটিসির 10টি এসি বাস দিয়ে চালু হলো বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের সেবা। আর তাতেই দীর্ঘদিনের ভোগান্তির পর এই রুটের যাত্রীদের স্বস্তির যাত্রা। শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে 70 টাকা। আর বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গুলিস্তান পর্যন্ত যেতে হলে ভাড়া গুনতে হবে আরও 70 টাকা। যাত্রীদের প্রত্যাশা, ঢাকাকে বিকেন্দ্রীকরণে গুরুত্ব রাখবে এই প্রকল্প। প্রচুর জ্যাম সহ্য করতে হতো, সেক্ষেত্রে লোকাল বাসগুলোতে আমাদেরকে অনেক হুড়োহুড়ি করে উঠতে হতো এবং বিশেষ করে নারী যাত্রীদের খুব কষ্ট হতো। রাস্তার মধ্যে আমাদের দীর্ঘ যে জ্যামের মধ্যে বসে থাকা, সেটা আজকে আশা করি অবসান ঘটবে। স্বাভাবিকভাবেই যদি এটা মান ধরে রাখতে পারে, তাহলে আমরা বিশ্বাস করি যে গাজীপুরবাসী আমরা যারা আছি আমরা অনেক বেশি উপকৃত লাভ করব। 4000 কোটি টাকার বেশি ব্যয় হলেও এর কোনো সুবিধা জনগণ পাচ্ছিল না উল্লেখ করে রোববার সকালে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। গেল শাসনামলে প্রায় সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে মন্তব্য করে পূর্বের দুর্নীতির তথ্য দিলে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। এই প্রকল্পটি করতে 4000 কোটি টাকার বেশি ব্যয় হয়েছে, অথচ মানুষ এটা থেকে কোনো উপকার পাচ্ছিল না। দুর্নীতির কথা বললেন, এটা তো সব উন্নয়ন প্রকল্পকে নিয়ে হয়েছে। এটা কিন্তু বিআরটি প্রকল্প একমাত্র নয়। তবে যেটা আসার কথা সেটা হচ্ছে যে
অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এখানে কোনো দুর্নীতি হয় নাই এবং এখানে কোনো দুর্নীতির সুযোগ আমরা রাখবো না। এর আগে ভোরে গাজীপুরের বাসাই থেকে ঢাকায় অফিস। এই প্রতিবাদে ঢাকা জয়দেবপুর রেলপথে মেট্রো রেলের আদলে 2 জোড়া নতুন কমিউটার ট্রেন উদ্বোধন করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার। যেহেতু এটা স্বল্প সময়ের ট্রেন, সেই জন্য দাঁড়িয়ে যাওয়ারও ব্যবস্থা আছে, আমরা নিজেরাও দাঁড়িয়ে যাচ্ছি। তো আশা করি যে এটা এ থেকে মানুষ, এই যে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটাকে আমরা পূরণ করতে চেষ্টা করছি। 26শে মার্চ উপলক্ষে ঢাকা নরসিংদী ও ঢাকা নারায়ণগঞ্জ রুটে আরও 2 জোড়া কমিউটার ট্রেন উদ্বোধনের ঘোষণাও দেন রেলপথ উপদেষ্টা। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। শীত মৌসুম এলেই বদলে যায় চট্টগ্রামের খাতুনগঞ্জের আমিন মার্কেট ও আসাদগঞ্জের একাংশ। ভোগ্যপণ্যের দোকানে ওঠে আমদানিকৃত পুরাতন পোশাক। এবার মৌসুমের শুরুতেই শীতের তীব্রতা বাড়ায় জমজমাট হয়ে উঠেছে বেচাকেনা। তবে লাইসেন্স ও ডলার সংকটে এবছর আমদানি কমায় চাহিদার তুলনায় সরবরাহ কম বলে দাবি ব্যবসায়ীদের। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। পিকআপ আর ভ্যান থেকে নামানো হচ্ছে একের পর এক পুরানো কাপড়ের গার্ড। শীত মৌসুম এলে চট্টগ্রামের খাতুনগঞ্জের আমিন মার্কেট ও আসাদগঞ্জের একাংশের চিত্র এভাবে পাল্টে যায়। তাইওয়ান, কোরিয়া, চীন ও জাপান থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে আনা হয় এসব পুরাতন কাপড়। শীত যতদিন থাকে ততদিন পুরাতন কাপড়ের এই ব্যবসা করেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। দাম আগের চেয়ে এত বেশি না, মোটামুটি নিয়ন্ত্রণে আছে। উত্তরবঙ্গে বা নোয়াখালী বা ঢাকা, এগুলো পুরো বাংলাদেশেই চলে আমাদের এই মালগুলো। ডলারের দাম তো আর সরকারে নিয়ন্ত্রণ করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে। পুরাতন গরম কাপড়ের প্রধান ক্রেতা হতদরিদ্ররা হলেও দেশের বিভিন্ন এলাকার নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের একটি বড় অংশ এর উপর নির্ভরশীল। শীতও একটু বাড়ছে, বেচাকেনার হারও একটু বাড়ছে মোটামুটি। গরিব শ্রেণীর মানুষ বেশিরভাগ কিনে। প্রতি বছর 2 বার পুরাতন কাপড় আমদানি হলেও এবার এলসি জটিলতায় অক্টোবর নভেম্বর মাসে তা করতে পারেনি ব্যবসায়ীরা। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কমেছে। যারা নিম্ন শ্রেণীর মানুষ, তারা যে চাহিদার তুলনায় আমাদের কাপড় পেত, সেই চাহিদার মধ্যে কাপড় পাচ্ছে না, মালার কাপড় বাড়তি। দেশে প্রায় 5000 পুরাতন কাপড়ের আমদানিকারক রয়েছেন। এছাড়া পাইকারি ও খুচরা ব্যবসায়ের মাধ্যমে এর সঙ্গে যুক্ত আরও 1 লাখের বেশি মানুষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশে শিশুদের উৎসাহ যোগাতে ঢাকায় এসেছেন নাসার প্রধান মহাকাশচারী জোসেফ আকাবা। রোববার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার প্লেপেন স্কুলে আয়োজন করা হয় এক্সপ্লোরিং স্পেস ইন্সপায়ারিং ইয়ং মাইন্ড শিরোনামের অনুষ্ঠান। স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে অনুপ্রেরণামূলক আলাপচারিতায় অংশ নেন নাসার প্রধান নভোচারী জোসেফ। অনুষ্ঠান ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সাবেক পরিচালক ডাক্তার রায়হানা আউয়ালের বিচার সহ তাকে পুনর্বহাল না করার দাবিতে হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। তাদের অভিযোগ, জুলাই আগস্ট আন্দোলনের সময় আহতদের চিকিৎসায় অপারগতা প্রকাশ করেছেন সাবেক এই পরিচালক। এছাড়াও সে সময় বার্ন ইনস্টিটিউটের ছাদ থেকে ছাত্র জনতার উপর যারা গুলি করেছে তাদেরও বিচারের আওতায় আনার দাবি তোলেন আন্দোলনকারীরা। সঙ্গে আওয়ামী যুগে অবৈধ সুবিধা পাওয়া কর্মকর্তা কর্মচারীদেরও অপসারণ চান। কান থেকে গুলি করে বহুত লোক হত্যা করা হয়েছে এই চাঙ্কার বলে। এরপরে অনেক ছাত্র জনতা আহত হয়েছে। এই চিকিৎসা করতে দেয় না, বানে যখন আসছে তাদেরকে দূর করে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিচালককে আবার পুনর্বহাল দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। আমরা এই পরিচালককে আমরা চাই না। বগুড়ায় ছাত্রাবাস থেকে অপহরণ হওয়া কলেজ শিক্ষার্থী ফেরদৌসকে নরসিংদী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মুক্তিপণের পৌনে 2 লাখ টাকা সহ 2 নারীকে আটক করেছে পুলিশ। গত 13 ডিসেম্বর রাতে বগুড়ার জহুরুল নগর এলাকার একটি ছাত্রাবাস থেকে র্যাবের পোশাকে কয়েকজন ব্যক্তি সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী ফেরদৌস হাসানকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় পরিবার বগুড়া সদর থানায় মামলা করেন। পরে 7 লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরিবারের কাছে ফোন করে একটি চক্র। তাদের পাঠানো নম্বরে পৌনে 2 লাখ টাকা পাঠানো হয়। সেই টাকা তুলতে গেলে 2 নারীকে আটক করে পুলিশ। পরে চক্রটির বাকি সদস্যরা নরসিংদীর মাধবদী থানা এলাকায় ফেরদৌসকে ফেলে পালিয়ে যায়। আমার চোখ বান্ধা ছিল, আমি কাউকে দেখিনি।
তো আমার অভিযোগ হচ্ছে এই যে র্যাবের পোশাকধারে এইভাবে আসতেছে, আমাকে কেউ হেল্প করেনি, কারণ মনে করছে সবাই মনে করছে আইনের লোক কীভাবে বাধা দেয়। হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হয়েছে আমার গিটে, আবার প্লাস দিয়ে আঙ্গুলে প্রেশার দেওয়া হয়েছে। এর পিছনে মুক্তিপণই তাদের আসল উদ্দেশ্য ছিল এবং তারা বেশ কিছু টাকা মুক্তিপণ হিসেবে এই ভিকটিম পক্ষের কাছ থেকে তারা নিয়েছিল এবং তার মধ্যে আমরা প্রায় 1,75,000 টাকার মতো আমরা সেটা ওই বিকাশ এবং নগদ যে এজেন্টের কাছে তারা নিয়েছিল সেখান থেকে আমরা রিকভারি করেছি। মালয়েশিয়ায় প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুদিনের সফরে রোববার কুয়ালালামপুরে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আহ্বান জানান। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় ৫তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন ২০২৪-এ অংশ নিতে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্স ইসলামিক স্টাডিজের আমন্ত্রণে স্থানীয় সময় শনিবার মালয়েশিয়া সফরে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তখনই আমি এই কথাটা বলেছিলাম যে এখানে সফরে মালয়েশিয়া সরকারের মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও ও পেশাজীবীদের সঙ্গে বৈঠক করেন তিনি। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ইসলামী সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি আসুন প্রিয় দেশে, ভালো লাগবে। যে কারণে আপনারা 15.5 বছর 17.5 বছর যেতে পারেন নাই, এই কারণটা আপাতত আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। দোয়া করবেন যে ওই রকম আযাব এই জাতির উপরে আবার যেন কখনো ফিরে না আসে। সফরের অংশ হিসাবে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশার বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের আমির। তিনি প্রবাসী বাংলাদেশিদের তাদের মেধা, যোগ্যতা দিয়ে দেশে বিনিয়োগের আহ্বান জানান। সফরে মালয়েশিয়ার ইসলামিক দল পাস-এর সভাপতি তুয়ান হাজি আব্দুল হাদি আওয়াংয়ের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সুইডেনে চলছে রঙিন আলোর উৎসব। বড়দিন আর নতুন বছর কেন্দ্র করে নানা রঙের আলোকসজ্জায় ছেয়ে গেছে চারপাশ। পঞ্চমবারের মতো নোবেল প্রাইজ মিউজিয়ামের আয়োজনে রাজধানীর স্টকহোমে চলছে নোবেল উইক লাইট উৎসব। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। নভেম্বর থেকে জানুয়ারি এই 3 মাসে তীব্র শীতের প্রভাব থাকে সুইডেনে। দেখা দেয় ভারী তুষারপাত। দিনের বেশিরভাগ সময় অন্ধকারাচ্ছন্ন থাকায় ডার্ক উইন্টার নামে পরিচিত সুইডেনের শীতকাল। তবে এমন অন্ধকার দূরে সরিয়ে সুইডেনে চলছে আলোর উৎসব। বড়দিন আর ইংরেজি নববর্ষ ঘিরে রাজধানী স্টকহোম সহ বিভিন্ন স্থানে শোভা ছড়াচ্ছে বাহারি আলোর রশ্মি। নতুন রূপে সেজে উঠেছে রাস্তাঘাট ও বিভিন্ন ভবন। পঞ্চমবারের মতো নোবেল প্রাইজ মিউজিয়ামের উদ্যোগে আয়োজন করা হয় নোবেল উইক লাইট ফেস্টিভ্যাল। 1 সপ্তাহের বেশি সময় ধরে চলা এই উৎসবে আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় নোবেল বিজয়ীদের বৈজ্ঞানিক আবিষ্কার, সাহিত্যকর্ম ও শান্তির জন্য তাদের অবদান। নোবেল লাইট ফেস্টিভ্যালে এসে খুব ভালো লাগতেছে। প্রথমবারের মতো ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসছি। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক আনন্দ, চারিদিকে অনেক মানুষ, যদিও একটু ঠান্ডা বেশি, তারপরে অনেক ভালো লাগতেছে। এখানে যে লাইট ফেস্টিভ্যাল চলছে, এখানে চারপাশে অনেক আলো এবং অনেক মানুষ আসছে এবং এখানে অনেক শিক্ষণীয় জিনিসও আছে। তীব্র শীত আর অন্ধকারের মধ্যেও রঙিন আলোর এই উৎসব দেখতে স্থানীয়দের পাশাপাশি ছুটে আসছেন বিদেশি পর্যটকরাও। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমে ভুয়া খবর প্রচারের প্রতিবাদে জার্মানিতে সভা করেছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। রোববার স্থানীয় সময় দুপুরে বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেটের সামনে আয়োজিত সভায় বক্তারা বলেন, হাসিনার সরকার পতনের পর ভারতের গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা চালাচ্ছে। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, মামলা ও নির্যাতনের মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলেও জানান প্রবাসীরা। বাংলাদেশিদের ঐক্যে ফাটল ধরাতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারত এসব করছে বলেও অভিযোগ তাদের। যে কোনো মূল্যে এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে সর্বস্তরের মানুষকে এক হওয়ার আহ্বান জানান সবাই। কানাডার মন্ট্রিয়লে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে উদিচি। স্থানীয় সময় শনিবার ক্যাফে রয়্যাল হলে উদিচি কানাডার আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠানটির সূচনা হয়। স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করার মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশে এবং প্রবাসে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
দেখছেন প্রবাসের সময়। খেলার খবর। নিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তামিম ইকবাল। এনসিএল এর 4 ম্যাচ খেলে তাই ঢাকা ফিরে গেছেন এই বাঁহাতি ওপেনার। সিলেটের পিচ নিয়েও নেই কোনো অভিযোগ। গ্রাউন্ডসম্যানদের দিয়েছেন ধন্যবাদ। এবারে টুর্নামেন্টে বেশ কিছু তরুণ ক্রিকেটারও নজর কেড়েছে সাবেক টাইগার অধিনায়কের। দিগেন সিংহের ক্যামেরায় সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। বিকেলে 54 বলে 91 রানের ইনিংস খেলেই ঢাকার বিমানের তামিম। এবারের এনসিএল এর সবচেয়ে বড় তারকার হুট করে বিদায়ের কারণ কি? আমার এই 4টা থেকে 5টা ম্যাচই খেলার কথা ছিল, সো আজকে আমার শেষ ম্যাচ ছিল। তবে সিলেট ছাড়ার আগে নিজের প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট তামিম ইকবাল। 4 ম্যাচে 150 স্ট্রাইক রেটে রান করেছেন 190, জিতেছেন একটা ম্যাচ সেরার পুরস্কারও। অন্তত 7 মাসের লম্বা বিরতি শেষে এমন পারফরমেন্সে তৃপ্তির ঢেকুর তার কণ্ঠে। আমার প্রিপারেশন হিসাবে যতটুকু দরকার ছিল আমার কাছে মনে হয় আমি ফুলফিল করেছি। আজকের ইনিংসটা ওয়াজ গুড, বাট আনফরচুনেটলি ওয়াজ ইন আ লুজিং কোর্স, সো এটার মূল্যটা খুব বেশি থাকে না আমার জন্য। যদিও ফেরার আগে দলকে আরও একটা ম্যাচ জেতানোর সুযোগ ছিল এই ওপেনারের সামনে, তবে তামিমকে আড়াল করে সে ম্যাচের নায়ক সালমান। শুধু বরিশালের এই ব্যাটার নন, এবারের আসরে এখন পর্যন্ত লাইমলাইটে আছেন তরুণরাই। আমাদের ফাস্ট বোলাররা যারা আছেন তারা ভেরি ইয়াং, একজন হয়তো বা 3-4টা টি20 তাদের ক্যারিয়ারে খেলছে, সো দে উইল লার্ন ফ্রম দিস অ্যান্ড আই এম শিওর দ্য টিম ইজ ইন গুড শেপ গোয়িং ফরওয়ার্ড। আমি আশা করি যে নেক্সট ম্যাচগুলো ভালো হবে। নতুন সব মুখ মুগ্ধ করেছে তামিমকে, মুগ্ধ করেছে সিলেটের উইকেটও। দিনে 4 ম্যাচের ব্যস্ততা শেষেও হাই স্কোরিং ম্যাচ উপহার দেয় খান সাহেবের কৃতজ্ঞতা মাঠ কর্মীদের প্রতি। ইউ মাস্ট গিভ আ লট অফ ক্রেডিট টু দ্য গ্রাউন্ডসম্যান বিকজ যে ধরনের উইকেট তারা তৈরি করেছে সিলেটে, উইচ ইজ ফেনোমেনাল। আমার কাছে মনে হয় এই উইকেটের কারণেই অনেক ভালো ভালো ব্যাটসম্যানের স্ট্রোক প্লে দেখতে পাচ্ছি আমরা, সো আ লট অফ ক্রেডিট মাস্ট গোস টু দ্য গ্রাউন্ডসম্যান। তামিম ইকবাল চলে গেলেও জৌলুস হারাচ্ছে না এনসিএল। এদিনই সিলেটে এসেছেন মুশফিকুর রহিম। রাজশাহীর হয়ে খেলবেন পরের ম্যাচে। সে ম্যাচে একই দলের হয়ে দেখা যাবে তাওহিদ হৃদয়কেও। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিজয়ের প্রথম প্রহরে ফানুসে ঝলমলে আকাশ, বর্ণিল সাজে রাজধানী। দেশের বিভিন্ন স্থানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। অন্তর্বর্তী সরকার থাকবে কতদিন, নির্বাচনী বা কবে, জানার অধিকার আছে জনগণের, বললেন তারেক। ৭১-এর পর মানুষের স্বপ্ন নিয়ে খেলেছে আওয়ামী লীগ, মন্তব্য ফখরুলের। এবং 16 ব্যাংক ও 7 ফিন্যান্স কোম্পানির কাছে বেক্সিমকোর দেনা 50,500 কোটি টাকা। হাইকোর্টকে কেন্দ্রীয় ব্যাংক। রূপপুরের অর্থ লোপাটে হাসিনা জয়ের দুর্নীতি তদন্তের রুল। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গেই থাকুন সময়ের।